আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬। আমাদের সামনে দৈনিক প্রথম আলো পত্রিকা রয়েছে এবং এখান থেকে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো হতে পারে, প্রেলি, লিখিত বা ভাইবা। দেখেন, আজ খুব দেরিতে এটা আপলোড করা হচ্ছে। আমি একটু অসুস্থ থাকার কারণে আমি সকাল সকাল এটা দিতে পারিনি, পত্রিকা বিশ্লেষণটা দিতে পারিনি। তো আসেন আমরা একটু শুরু করি। আজকে একটু রাজনৈতিক দিক আমরা দেখব, তবে রাজনৈতিক দিক দেখার পেছনে কারণ হচ্ছে যে আমাদের যে সুশাসন নৈতিকতা যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টের আলোকেও কিছু এখান থেকে পাওয়া যাবে। পাশাপাশি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে একটু দৃষ্টিপাত আমরা করব। তো প্রথমে আসেন তো শুরু করি। দেখেন, প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্র চলবে আইনের শাসনে। যখন আইনের শাসনের কথাটা চলে আসে, তখন আমাদের কিন্তু সবার আগে গুড গভর্নেন্স বা সুশাসন কথাটি আমাদের সামনে চলে আসে। গুড গভর্নেন্স বা হচ্ছে সুশাসন। দেখেন, সুশাসন এর যে একটি সংজ্ঞা আমি যদি দিই, যেটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসার মতো, যেমন সুশাসন একটি বিমূর্ত ধারণা, জনপ্রশাসনের একটি নব্য সংস্কৃতি, আধুনিক প্রত্যয়, সামাজিক বিজ্ঞান, রাজনৈতিক বিষয়, জনইচ্ছার শাসন, চলমান প্রক্রিয়া এবং দ্বিপাক্ষিক বিষয়। এভাবে করে সুশাসনের কথাটা আমরা বলি। এবং এই সুশাসন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে হচ্ছে বিশ্বব্যাংক ১৯৮৯ সালে। এটি প্রথমবারের মতো ব্যবহার করে, কিন্তু এর ধারণাকে সমৃদ্ধ করেছে আসলে ইউএনডিপি। তো এই সুশাসন কথাটা আসলো কারণ আমি এখানে আইনের শাসন কথাটি এখানে পেলাম। এখন আমরা একটু আইনের শাসন সম্পর্কে দেখি। দেখুন, আইনের শাসন কেন দরকার, সুশাসনে এটা কি করে, আমরা যদি আমরা এদিকে খুব সূক্ষ্মভাবে বা খুবই মনোযোগ সহকারে তাকাই, তাহলে দেখব যে সুশাসন প্রতিষ্ঠায় প্রধান সত্য বলা হয় আইনের শাসনকে বা রুল অফ লকে। যেমন ধরেন যে আপনি আমাদের সংবিধানের একটা কথাই ধরেন যে আমাদের সংবিধানের যে ২৭ নম্বর অনুচ্ছেদ, যে আইনের দৃষ্টিতে সবাই সমান, যদি আমাদের এটা না হতো তাহলে কিন্তু প্রধান যে মানবাধিকার তা কিন্তু নষ্ট হতো, সামাজিক বৈষম্য সৃষ্টি হতো, পাশাপাশি আমাদের মধ্যে কলহ বেড়ে যেত। এবং যেখানে আইন থাকবে না সেখানে তো, বা আইনের দৃষ্টিতে বৈষম্য থাকবে, সেখানে কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। এই জন্য এবং এই ন্যায় বিচার, এই জবাবদিহিতা, স্বচ্ছতা আমাদের সবচেয়ে বেশি দরকার। এবং সুশাসনের যে বিভিন্ন মানদণ্ড আছে, এই ন্যায় জবাবদিহিতা, স্বচ্ছতা, অংশগ্রহণমূলক বিষয়, এই সব কিছু কিন্তু সুশাসনের ভিত্তি গড়ে তোলে। এবং সেই জন্যই আইনের শাসনকে সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত বলা হয়, বা প্রধান মেন যে কন্ডিশন বলা হয় আইনের শাসনকে। তো এই কথাটি এখানে উল্লেখ করলাম। তো আসেন আমরা অন্যখানে যাই। সেটা হচ্ছে যে দেখি আর কি আছে। আচ্ছা, এখানে দেখেন, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। তো এখানে তো আমি বেশ কিছু বিষয় পাবো না যে কেন কি করেছেন। এখানে লেখা আছে অদূরে সাভারে তিনি করেছেন। তো আমরা একটু জাতীয় স্মৃতিসৌধ নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করি। আসেন, জাতীয় স্মৃতিসৌধ ছবিটা এখানে নেই। আমি যেহেতু সবাই আমরা চিনি, সুতরাং সমস্যা নেই, আমি বলি, অনুধাবন করতে পারেন বা ভাবতে পারেন। দেখেন, আমরা সবাই জানি যে এটা ঢাকার সাভারে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে যে সৈয়দ মইনুল হোসেন। স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এর উচ্চতা কত? এর উচ্চতা বিভিন্নভাবে পরীক্ষায় অনেকভাবে এসেছে। কখনো এসেছে যে ৪৬ মিটার, কখনো এসেছে ৪৬.৫ মিটার বলা হয়েছে, কখনো কখনো এসেছে। এবং ফুট হিসাবে এটা ১৫০ ফুট, ১৫০ ফুট এটা হচ্ছে উচ্চতা বলা হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় হচ্ছে ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। তো আমাদের প্রথম বিজয় দিবস, সেই দিবসে আর কি
1972 সালে, এবং এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমাদের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, এবং এটি উদ্বোধন করা হয় 16 ডিসেম্বর 1982 সালে। এটি উদ্বোধন করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এর প্রাঙ্গণে হচ্ছে 10টি কবর রয়েছে, মানে জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণে 10টি কবর রয়েছে। এর অপর নাম হচ্ছে যে সম্মিলিত প্রয়াস। জাতীয় স্মৃতিসৌধকে অপর নাম হিসেবে ডাকা হয় হচ্ছে সম্মিলিত প্রয়াস নামে ডাকা হয়। স্মৃতিসৌধের একটা বিশেষ একটা আচারের অন্তর্ভুক্ত, বা বলা যেতে পারে যে একটা গৌরব আছে, এর একটা রীতি আছে। তা হচ্ছে যে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের বা বিদেশি কোনো দূত বাংলাদেশে যদি সফর করেন, এই সফরকালে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করা বাংলাদেশের এই রাষ্ট্রীয় আচারের অন্তর্ভুক্ত। এই জন্য অনেকভাবেই জাতীয় স্মৃতিসৌধ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এদেশের রীতির বা আচারের পালনে, বা আচারের প্রতি সম্মান প্রদর্শন করাটাকে বোঝায়। যাই হোক, এখান থেকে আমরা কিছু নিই, দেখি আর কি আছে। শহীদ মিনার সম্পর্কে কালকে 2-1 কথা বলেছি, আজকে না বলি, এবং আগামীকাল থেকে শহীদ মিনার সম্পর্কে এবং ভাষা দিবস সম্পর্কে আমরা আরও বিষয় নিয়ে জানব। আসেন একটু আন্তর্জাতিক দেখি। আমরা আন্তর্জাতিকে প্রথমে দেখি যে জেনেভায় আলোচনার পরপরই যৌথ মহড়ায় ইরান রাশিয়া। দেখেন, বলা হচ্ছে যে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। লক্ষ্য ইরান সংকট ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি সুরাহা করা। তবে আলোচনার পরই রাশিয়াকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করেছে বা করছে তেহরান ও মস্কো। আজ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এ মহড়া শুরু হবে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম। এর আগে হরমুজ প্রণালীতে, এখানে লক্ষ্য রাখেন যে হরমুজ প্রণালী কথাটা যেহেতু এসেছে, আমি একটু ব্যাখ্যা করি। হরমুজ প্রণালী এটি হচ্ছে পৃথক করেছে আরব এবং ইরানকে, এবং সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে এটি সংযুক্ত করেছে। তো গত সোমবার মহড়া চালায় ইরানের বিপ্লবী গার্ড কোর। এই মহড়া ছিল এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির প্রতি একটি চ্যালেঞ্জ। এরপর গতকাল বুধবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসিউদলু বলেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। ইরান ও রাশিয়ার মধ্যে এ যৌথ মহড়ার লক্ষ্য হল সমুদ্রে নিরাপত্তা বাড়ানো এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা। তবে কতদিন ধরে এ মহড়া চলবে তা স্পষ্ট করেননি হাসান মাকসিউদলু। এদিকে মহড়া চলার সময় নিরাপত্তার স্বার্থে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। এ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। মঙ্গলবার জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনার মধ্যস্থ করেছিল ওমান। এর আগে ওমানের রাজধানী মাস্কাটে প্রথম ধাপের আলোচনা হয়। ইরানের পরমাণু ইস্যু নিয়ে এর আগেও আলোচনা চলেছিল। তবে গত বছর জুন মাসে ইরান ইসরায়েল সংঘাতের কারণে আলোচনা থেমে যায়। দেখেন, এইটুকু অন্তত বুঝতে পারবেন যে আসলে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনার কথাটাই মূলত বলা হচ্ছে, এবং ইরানকে যে একটা চাপ দেওয়া হচ্ছে ট্রাম্পের পক্ষ থেকে বা বিভিন্ন ফোরামের পক্ষ থেকে, সেই জায়গা থেকে ইরান একটু রাশিয়াকে এনে নিজের প্রভাব দেখানোর চেষ্টা করছে যে আমাদের সামরিক মহড়া হবে বা আমাদের হবে। এটা নিয়মিত কাজের একটা রুটিনের মতো করা হচ্ছে যে আমাদের সম্পর্ক ভালো বা আমরা মহড়া দিই, কিন্তু এটা বার্তা দেওয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে যে আমাদের শক্তি সামর্থ্য কম নয়, তুমি যে আমাদের
সাগরের সামনে বা বিভিন্ন জায়গায় জাহাজ রেখে দিয়েছো, আমরাও কিন্তু নানানভাবে রাখতে পারি, এমন বার্তা দেওয়া হচ্ছে। তো আসেন মূল কাহিনীটা দেখি যে মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকি। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন এক চপেটাঘাত খেতে পারে, যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না। অর্থাৎ এই বার্তা দেওয়া হচ্ছে যে আমাদের রাশিয়ার সাথে আছে, কিন্তু আদতে রাশিয়া বা চীন সরাসরি আসে না বলে জানা হয় কোনো যুদ্ধে বা কোনো বিষয়ে, কিন্তু প্রক্সি ওয়ারের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকে বলে বলা হয়। আন্তর্জাতিক বিভিন্ন সম্পর্কে এভাবে দেখা যায় যে ওনারা প্রক্সি ওয়ারের ভিতরে থাকেন। কিন্তু এখন ইরানকে নিয়ে যেহেতু একটা বড় সংকট তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তাই ইরানের উচিত এভাবেই দেখানো যে আমার শক্তি সামর্থ্য কেমন আছে দেখেন, রাশিয়ার সাথে আছে, একটা বার্তা দেওয়া। এবং এটা এই জন্যই কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি ওনার জায়গা থেকে বলেছেন যে মানে মার্কিন রণতরী ডুবে যেতে পারেন বা আমাদের আসলে সেই শক্তিটা আছে, বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। একই সাথে এটা আমরা দেখতে পারি যে সংকট সমাধানে মার্কিনদের অতি ব্যস্ততায় কি সাফল্য দূরে সরছে? রয়টার্সের বিশ্লেষণ করেছে। দেখেন, আমরা যখন কোনো বিভিন্ন রয়টার্স করি বা সিএনএন করি বা যখন প্রজেক্ট সিন্ডিকেটের আমরা কলামগুলো পড়ি, আমরা কিন্তু জানি যে এগুলো আসলে মার্কিন বা পশ্চিমা যে আসলে ইচ্ছা, ওদের আকাঙ্ক্ষাগুলোই কিন্তু তারা নানানভাবে ফুটিয়ে তোলে। মানে তাদের পররাষ্ট্রনীতি কেমন হবে, কোনটা সুবিধা অসুবিধা, ওদের ওই দৃষ্টিতে দেখে। তারপরেও কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের এইভাবেই পড়তে হয় বা জানতে হয়, কারণ আমাদের তো ওইভাবে শক্তিশালী কিছু নেই। পররাষ্ট্রনীতি কথা যেহেতু আসলো, যেটা কথা বলি যে দেশের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি অনেক বেশি থাকে, তারা খুব অ্যাটাকিং পররাষ্ট্রনীতি গ্রহণ করে। আর যাদের আসলে অর্থনৈতিক শক্তি খুব কম, সামরিক শক্তি কম, তারা আসলে ডিফেন্সিভ পররাষ্ট্রনীতি গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের যেহেতু সামরিক অর্থনৈতিক বিষয়গুলো শক্তিশালী, তো তারা আসলে অ্যাটাকিং যে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসিগুলো গ্রহণ করে। আসেন এটা একটু দেখি। সেটা হচ্ছে যে বিশ্বজুড়ে বিভিন্ন সমস্যা সমাধানে পছন্দের দুই দূতকে মাঠে নামিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার জামাতা একজন আর একজন বিশেষ দূত আর কি। তো গত মঙ্গলবার একই দিনে ইরান সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন তারা। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ছিল এসব আলোচনা। বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা ঘিরে কুশনার ও উইটকফ কি চাপের মুখে পড়েছেন? চাপের মুখে কি তারা সমস্যা সমাধানে অক্ষম? আসলে কি হয়েছে দেখি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন ব্রেন্টন ব্রোয়েন। তিনি বলেন, ট্রাম্প মনে হয় গুণগত মানের চেয়ে সংখ্যার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। একই জায়গায় একই সময়ে দুই বিষয় নিয়ে কাজ করা যৌক্তিক মনে হয় না। এখানে একটু ভিতরে দেখি। তার সাথে বিশেষজ্ঞদের মতে আবাসন ব্যবসা জগৎ থেকে এসেছেন কুশনার ও উইটকফ। শান্তি আলোচনায় তাদের অতটা অভিজ্ঞতা নেই। অপরদিকে আব্বাস আরাকচি বা রাশিয়ার কূটনীতিকদের গভীর জ্ঞান রয়েছে, ফলে তাদের মুখোমুখি হওয়ার মতো অভিজ্ঞতা নেই কুশনার ও উইটকফের। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অভিজ্ঞতা থাকলেও তিনি জেনেভায় উপস্থিত ছিলেন না। দেখেন, অর্থাৎ ট্রাম্প এখানে কি স্বজনপ্রীতি করেছেন না কি করেছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আলোচনা যখন হবে তখন আসলে সফল কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য দক্ষ মানুষ যে তাদেরকে সুযোগ দেওয়া হয়, এই বিষয়টা এখানে কিন্তু গুরুত্বের সাথে মার্কিন প্রশাসনও এখানে বলেছেন। আমি যেহেতু কূটনীতির কথাটা বললাম, আমি কূটনীতির বিষয়ে দু একটা কথা আমরা বলতে পারি যে এই যে কূটনীতি বলা হয় এটা আসলে কী। এখানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে ডিপ্লোমেসি যাকে বলা হয়। যে এখানে যে বিষয়টা উঠে আসলো
যে কেমন লোক আসলে এত বড় ইস্যু নিয়ে কথা বলবেন। তো কূটনীতি হলো বা ডিপ্লোমেসি হলো অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সাথে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা। এবং কূটনীতিকে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় মস্তিষ্ক স্বরূপ, একে বলা হয় কূটনীতিতে। নীতিকে বলা হয় রাষ্ট্রীয় মস্তিষ্ক স্বরূপ বলা হয়। এবং আমাদের এই কূটনীতিগুলো কীভাবে চলে, আমাদের এই কূটনীতির 3টা কনভেনশন দ্বারা আমাদের কূটনীতিবিদদের হাতিয়ার আছে। তাই আমরা কীভাবে চলবে, সারা বিশ্বে তো আসলে ডিপ্লোমেট আছে, তারা কীভাবে পরিচালনা করে। এখানে 3টা আসলে টুলস আছে। প্রথম বিষয় হচ্ছে যে ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস, যেটা 1961 সালের আর কি এই কনভেনশনটা। এর আর্টিকেল আসে হচ্ছে 53টি এর আর্টিকেল আছে। অর্থাৎ ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস। একটা আছে হচ্ছে ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস, এটা হলো 1963 সালে। এবং আরেকটা আছে ভিয়েনা কনভেনশন অন ল অফ দ্য ট্রিটিস, এটা হলো 1969 সালে আছে। এই 3টা ডিপ্লোম্যাটিক টুল বলা হয়, মানে অর্থাৎ এই 3টে কনভেনশন হচ্ছে কূটনীতিবিদদের বা যারা ডিপ্লোমেটদের হাতিয়ার। তো ওনারা মানে কীভাবে দেখেন কীভাবে আসলে এগুলো ফাংশন করে, এটার একটা ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। যে আমি আর্টিকেলগুলো আপাতত না বলে বরং দেখি দেখেন মানে কীভাবে বলে। দেখেন যেমন একটা আর্টিকেলে বলা আছে যে তাকে অবশ্যই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে, তারপরে স্বার্থ রক্ষা করতে হবে, দর কষাকষি করতে হবে, প্রতিবেদন প্রেরণ করতে হবে, সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। এটা এই সম্পর্কগুলো বলা হয় কি অর্থনৈতিক, সামাজিক ও বৈজ্ঞানিক সম্পর্কের কথা বলা হচ্ছে এর ভিতরে। দেখেন এখনকার যে কূটনীতি, মানে পররাষ্ট্রনীতি বলা হয়, এর মধ্যে কিন্তু এখন মানে একটা হলো অর্থনৈতিক কূটনীতিকেই মূলত সবচেয়ে বড় হিসেবে দেখা হয়। এই জন্য এখন তো আমরা কেউ প্রত্যেকটা দেশ আসলে স্বয়ংসম্পূর্ণ না, আমাদের সবার সাথে চলাফেরা করতে হয় এবং আমাদেরকে কিন্তু চলাফেরা করে সম্পর্ক তৈরি করতে হয়, এবং এই সম্পর্ক তৈরি করার মাধ্যমে আমাদের নিজের দেশের স্বার্থ রক্ষা করতে হয়। এই জন্য বলা হয় যে এক রাষ্ট্র অন্যের রাষ্ট্রের উপরে বিভিন্নভাবে নির্ভরশীল। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই এক রাষ্ট্রের সাথে অপর রাষ্ট্রের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে মানে এই যে আমার নির্ভরশীল, এবং আমাদের যে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক তৈরি করতে হয়, সেক্ষেত্রে পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই যে পররাষ্ট্রনীতি আছে, এটার বাস্তবায়নের ক্ষেত্রে কূটনীতির ভূমিকায় আসলে প্রধান বা আসলে অপরিসীম ভূমিকা থাকে। এবং সেই জন্য আসলে এই বিষয়গুলো কিন্তু উঠে আসলো বিশ্লেষণে, যে যখন দক্ষ ব্যক্তিদেরকে দেওয়া হবে না, বা যে স্পোর্টের মানুষ যে ফাংশন ভিতরে আছেন সেটা যত মানে বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে দক্ষ মানুষের দরকার। তো সেই বিষয়টাই রয়টার্স তার বিশ্লেষণে এনেছে। এবং আমাদের অর্থাৎ পররাষ্ট্রনীতি ও কূটনীতি যে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলোই অন্তর্ভুক্ত করে, যে কেমন লোক হতে হবে বা কেমন চিন্তার মানুষ হতে হবে, বিষয়গুলো উল্লেখ থাকে। তো যাই হোক, আজ আর এদিকে কথা আর কি না, আপাতত আর দেখি না, আমাদের একটু পর্যবেক্ষণ করতে হবে দেশের অন্যান্য বিষয়। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।